গল্পের শুরু হয় কোরিয়ার সিওল শহর থেকে, যেখানে আমরা একটি ল্যাবে টিকটিকিদের হামাগুড়ি দিতে দেখি, যাদের মধ্যে কিছু মারা গিয়েও আবার জীবিত হয়ে ওঠে। দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কোনো না কোনো এক্সপেরিমেন্ট এর অংশ ছিল। সেই ল্যাবে অনেক ডাক্তারদের মৃতদেহ পড়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিল যে তারা সকলেই সেই এক্সপেরিমেন্টের কারণে মারা গিয়েছে। ঠিক তখনই আমরা ডক্টর উনকে দেখি। সে যে কোনো মূল্যে তার মৃত মেয়েকে বাঁচানোর চেষ্টা করছিল। সে তার মেয়ের মৃতদেহের কাছে গিয়ে বলে, আমার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, আমি তোমাকে বাঁচিয়ে তুলব। তখনই ডক্টর তার মেয়েকে ইনজেকশন দেওয়ার চেষ্টা করে। তখনই কিছু অফিসার এসে বন্দুক তাক করে তাকে থামতে বলে। তারা ডক্টরকে জানায় যে তার পরীক্ষার কারণে অনেক মানুষ মারা গেছে, তাই এসব অবিলম্বে বন্ধ করতে। কিন্তু ডক্টর কারো কথাই শুনতে রাজি ছিল না। সে অফিসারদের বলে, আমি থামবো না, আমাকে আমার মেয়েকে বাঁচাতে হবে। এরপর সে আবার ইনজেকশন দিতে যায়। তখনই এক অফিসার তাকে গুলি করে দেয়। কিন্তু ঠিক তখনই চারপাশের সমস্ত বিল্ডিং কাঁপতে শুরু করে। বাইরে তাকিয়ে দেখা যায় পুরো কোরিয়ায় এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিল্ডিং এর ভেতরে থাকা সবাই মারা যায়। এরপর গল্পটি সোজা 3 বছর পর দেখানো হয়, যেখানে সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। পুরো কোরিয়া এক বিরান ভূমিতে পরিণত হয়েছে। মানুষ অনেক কষ্ট করে বেঁচে আছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে খাবার ও পানি পাওয়া কঠিন হয়ে গেছে। এখানে আমরা জিয়ান নামের এক ব্যক্তিকে দেখি, যে তার সামনে একটি কুমির দেখে এবং সঙ্গে সঙ্গে তীর ছুঁড়ে সেটাকে মেরে ফেলে। জিয়ান বুঝতে পারে তার ভাগ্য ভালো ছিল, কারণ ঠিক সে সময় নামসান সেখানে এসে কুমিরটি ধরে তার মাথা কেটে ফেলে। নামসান এবং জিয়ান একসঙ্গে শিকার করে এবং শিকার করা প্রাণীদের মাংস বাজারে বিক্রি করে। বিনিময়ে তারা পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করে। বাজারে তারা কুমিরের মাংস বিক্রি করছিল। তখন কেট নামের এক মেয়ে খাবারের বদলে প্রচুর সোনা অফার করে, কিন্তু তারা দুজনেই তা নিতে অস্বীকার করে, কারণ ভূমিকম্পের পর সোনার আর কোনো মূল্য ছিল না। কিন্তু মেয়েটি বলে সব ঠিক হয়ে গেলে এগুলো ব্যবহার করতে পারবে। জিয়ান তখন রাগান্বিত হয়ে বলে, এটা আর কখনো ঠিক হবে না। আসলে সেই মেয়েটি নামসানের প্রতি দুর্বল ছিল, কিন্তু নামসান তাকে উপেক্ষা করে। একটি মৃত সাপ তার হাতে দেয় খাবার হিসেবে। ঠিক তখনই সানা নামের এক মেয়ে তার দাদির সঙ্গে বাজারে আসে এবং নামসানের সঙ্গে দেখা করে। সানার দাদি বলে যে সে নামসানকে অনেক বছর ধরে চেনে, কারণ এক সময় নামসান সানার প্রাণ বাঁচিয়েছিল। নামসান উত্তর দেয়, সানা আমার নিজের সন্তানের মতো। ঠিক সেই মুহূর্তে জিয়ান সুযোগ বুঝে নামসানের জন্য একটি পেন্টিং তৈরি করে, যা দেখে নামসান খুশি হয়। সানা যখন মাংস নিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই কিছু গুন্ডা এসে বাজারের লোকদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। তারা বলে যে তারা এক ব্যক্তির সন্ধানে এসেছে। আসলে তারা কিছু লোককে ধরে নিয়ে যেতে চায়। এক ব্যক্তি যখন তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, তখন তারা তার হাত কেটে ফেলে, যা দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। তখনই এক গুন্ডার চোখ সানার দিকে পড়ে। সে সানার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। এটি দেখে জিয়ান রেগে গিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে কিছুক্ষণ লড়াইয়ের পর গুন্ডারা সবাই মিলে জিয়ানকে ধরে ফেলে। ঠিক তখনই নামসান লড়াইয়ে নেমে যায়, আর ওর একের পর এক ঘুষির আঘাতে গুন্ডারা কাবু হয়ে যায়। এরপর নামসান এক গুন্ডাকে ধরে জিজ্ঞাসা করে, তোমরা কার হয়ে কাজ করো, কে তোমাদের এখানে পাঠিয়েছে? গুন্ডাটি ভয়ে জানায়, আমরা টাইগারের লোক, সে আমাদের এখানে পাঠিয়েছেন। নামসান তখন বলে, তোমার বস টাইগারকে বলে দিও, যদি সে আবার এখানে আসে তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। নামসানের কথা শুনে সব গুন্ডা ভয়ে পালিয়ে যায়। আসলে নামসান একসময় খুব বিখ্যাত ফাইটার এবং শিকারী ছিল। গুন্ডারা চলে যাওয়ার পর জিয়ান এবং সানা তাকে ধন্যবাদ জানিয়ে নিজেদের কাজে চলে যায়। এরপর নামসান ও জিয়ান বাজারে এসে দেখে একদল মানুষ জড়ো হয়েছে। জিয়ান জিজ্ঞাসা করে, এটা কি হচ্ছে? ঠিক তখনই সিয়া নামের এক মহিলা বলে, আমরা সরকারি দলের লোক। আমরা এক সরকারি অ্যাপার্টমেন্টে 20 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষাদান করি এবং তাদের পরিবারকে থাকার ব্যবস্থা দিই, কারণ শিশুরাই আমাদের ভবিষ্যৎ। আমরা তাদের জন্য খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করি, যাতে তারা একটি ভালো ভবিষ্যৎ গড়তে পারে। সিয়া আরও জানায়, এই কারণেই আমাদের প্রকল্পে সানাকে নির্বাচিত করা হয়েছে। নামসান জিজ্ঞাসা করে, ওখানে গুন্ডাদের কোনো সমস্যা আছে? সিয়া উত্তরে বলে, চিন্তা করবেন না, আমাদের দলে মিলিটারি গ্রেডের অভিজ্ঞ যোদ্ধারা আছে। সিয়ার কথা শুনে সানার দাদি রাজি হয়ে যায়, কারণ এটি সানার ভবিষ্যতের জন্য ভালো হবে। তাই নামসানও রাজি। সন্ধ্যায় সানা, তার দাদি, সিয়া এবং তার দল নিজেদের জিনিসপত্র গুছিয়ে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রাপথে সানার বন্ধু কিম নামের এক মেয়ের সঙ্গে দেখা হয়। অন্যদিকে দীর্ঘ পথ হাঁটার কারণে সানার দাদির শরীর অসুস্থ হয়ে যায়। তখন সিয়া সানাকে বলে, আমরা তোমার দাদিকে নিয়ে পুরোটা পথ যেতে পারবো না, বরং তাকে কাছাকাছি একটি ইমার্জেন্সি মেডিকেল হোমে পৌঁছে দিই। তিনি কাল এসে আমাদের সঙ্গে যোগ দেবেন। এই কথায় সানা রাজি হয়ে যায় এবং সবাই আবার সামনে এগিয়ে যেতে শুরু করে। কিছু দূর যেতেই তারা দেখে কিছু গাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। এটি দেখে সারার মনে সন্দেহ জাগে, যদি এই গাড়িগুলো এত কাছেই ছিল তাহলে তার দাদিকে আলাদা করে নিয়ে যাওয়ার প্রয়োজন কেন পড়লো। কিন্তু এ সম্পর্কে জিজ্ঞেস করলে সে তেমন কোনো স্পষ্ট উত্তর পায় না, যা তার সন্দেহ আরো শক্তিশালী করে তোলে। অন্যদিকে সানা ও তার দাদির চলে যাওয়ার কারণে জিয়ান মনহারা হয়ে যায়। তাই সে ও তার বন্ধু শিকার করতে বেরিয়ে যায়। কিছুটা দূর যেতেই তারা দেখে কয়েকজন সৈনিক মিলে এক বৃদ্ধ লোক ও সানার দাদিকে হত্যা করছে। সৈনিকরা বৃদ্ধ লোকটিকে খাদে ফেলে দেয়, যা দেখে সানার দাদি খুব ভয় পেয়ে যায়।
হঠাৎ পিছনে দেখে এক সৈনিক এসে সানার দাদিকে ছুরিকাঘাত করে হত্যা করে। এই দৃশ্য দেখে জিয়ান আর তার বন্ধু সৈনিকদের সাথে লড়াইয়ে নেমে পড়ে। তারা সৈনিকদের ভয়ঙ্করভাবে মারতে থাকে, এমনকি নামসান এক সৈনিককে হত্যা করে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই সৈনিক আবার উঠে দাঁড়িয়ে যায়। নামসান আবারও তাকে মেরে ফেলে, কিন্তু সে আবারও দাঁড়িয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে লি নামের একটি মেয়ে এসে তাদের সাহায্য করে। পরের দিন সকালে তারা সানার দাদির মৃতদেহ কবর দেয়। লি তাদের জানায় যে এই সৈনিকদের একমাত্র দেহ থেকে মাথা আলাদা করে হত্যা করা সম্ভব। সে আরও জানায় কিছু দূরে একটি অ্যাপার্টমেন্ট আছে যেখানে অনেক বেঁচে থাকা মানুষকে উদ্ধার করতে হবে এবং এজন্য তার সাহায্য দরকার। আসলে লি একজন এয়ারফোর্স অফিসার ছিল। ভূমিকম্পের পর জীবিতদের খুঁজতে গিয়েই সে সেই অ্যাপার্টমেন্টটি খুঁজে পায়, যা সম্পূর্ণ নিরাপদ ছিল এবং যেখানে বিশুদ্ধ পানির ভালো উৎসও ছিল। তারা এটিকে বসবাসের উপযোগী করে তোলে। সেই সময় ডক্টর ইয়াং নামের একজন ডাক্তারও সেখানে উপস্থিত হন। তিনি ভূমিকম্পের থেকে বেঁচে যাওয়া একমাত্র ডাক্তার। তাই লি ভেবেছিল তিনি তাদের জন্য খুব কাজে আসবেন। কিন্তু সমস্যা শুরু হয় যখন দেখা যায় ডক্টর ইয়াং তার গবেষণার জন্য 20 বছরের কম বয়সী কিছু শিশুকে নিয়ে গেছেন এবং তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন লি এই বিষয়ে ডক্টর ইয়াংকে প্রশ্ন করে। তখন হঠাৎ দুজন সৈনিক এসে তাকে ঘিরে ধরে। ঠিক তখনই এক সৈনিক হঠাৎ করে সৈনিককে গুলি করে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পর সেই সৈনিক আবার উঠে দাঁড়িয়ে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লি আতঙ্কিত হয়ে পড়ে। তখন ডক্টর ইয়াং তাকে জানায় তিনি এক বিশেষ ইনজেকশন তৈরি করেছেন যা মানুষকে অমর করে তুলবে এবং এটাই ভবিষ্যতের দুনিয়া। তিনি একে একে সবাইকে অমর বানাতে চান। ভূমিকম্পে তিনিও মারা যেতেন, কিন্তু এই গবেষণার কারণেই তিনি এখনো বেঁচে আছেন। এই কথা শুনে লি প্রচন্ড রেগে গিয়ে ডক্টর ইয়াং এর কলার চেপে ধরে এবং জানতে চায় সেই শিশুরা কোথায়। তখন পল নামের এক ব্যক্তি লির উপর গুলি চালায়, যা গিয়ে সরাসরি তার কাঁধে লাগে। কিন্তু লি জানলা ভেঙে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। লি এরপর নামসান ও জিয়ানকে বলে তাকে সাহায্য করতে। নামসান জানায় তারা একা এই সৈন্যবাহিনীর সঙ্গে কিভাবে লড়বে, তাই আরও কারো সাহায্য নিতে হবে। এরপর তারা 3 জন টাইগারের আস্তানায় যায় এবং তার সাহায্য চায়, কিন্তু টাইগার তখন তার প্রতিদ্বন্দ্বী জনের গ্যাংয়ের সঙ্গে লড়াই করছিল। টাইগার জনকে বলে নামসান একজন বিখ্যাত ফাইটার ছিল, তার জন্যই আমি বক্সিং ছেড়ে দিয়েছি। যদি তোমাদের কেউ তাকে মারতে পারো তাহলে আমি আমার সমস্ত লোক তোমাদের হাতে তুলে দেব। এই কথা শোনার পর সবাই মিলে নামসান ও জিয়ানের উপর হামলা চালায়, কিন্তু নামসান একাই সবাইকে ধোলাই দেয়। তখন সবাই এদিক ওদিক পালিয়ে যায়। অবশেষে বামসান টাইগারকে ধরে এবং জিয়ান তার অস্ত্রশস্ত্র পরীক্ষা করে সেখানে তারা অস্ত্রের পাশাপাশি বিশুদ্ধ পানিও খুঁজে পায়। এরপর নামসান টাইগারকে জিজ্ঞাসা করে তোমরা কি এই বিশুদ্ধ পানি সেই অ্যাপার্টমেন্ট থেকেই নিয়ে আসো? তখন টাইগার স্বীকার করে হ্যাঁ, আমরা খাবার ও বিশুদ্ধ পানি সেখান থেকেই পাই, কিন্তু বিনিময়ে আমরা তাদের জন্য লোক সরবরাহ করি। তবে ইদানিং তাদের চাহিদা শুধু 20 বছরের কম বয়সী ছেলে মেয়েদের। এই কথা শুনে জিয়ান প্রচন্ড রেগে গিয়ে টাইগারকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে অ্যাপার্টমেন্টে সিয়া, সানা এবং অন্য ছেলে মেয়েদের একটি ক্লাসরুমে নিয়ে যায়। তখন কিমের বাবা মা জানতে চায় আমরা আমাদের বাচ্চাদের কবে দেখতে পাবো। সিয়া তাদের জানায় তোমরা পেরেন্ট টিচার মিটিং এর সময় তাদের দেখতে পারবে। এরপর সে সবাইকে 8ম তলায় নিয়ে যায়, যেখানে তাদের জন্য বিশুদ্ধ পানি, ভালো খাবার এবং সুন্দর কক্ষের ব্যবস্থা ছিল। কিন্তু শিশুদের বাবা মায়েরা নিচের বেসমেন্টে কঠোর পরিশ্রম করতে হচ্ছে। সিয়া ডক্টর ইয়াংকে জানায় যে কিম ও সানা নামে 2টি তরুণী এসেছে যারা গবেষণার জন্য একদম উপযুক্ত। ডক্টর ইয়াং বলে ঠিক আছে, ওদের ভালোভাবে যত্ন নাও, সবসময় বিশুদ্ধ পানি ও ভালো খাবার। ক্লাসে বসে সানা খেয়াল করে অন্য ছেলে মেয়েরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। তাছাড়া সব ছেলে মেয়ের গলায় কাটা দাগের চিহ্ন ছিল। সানা তখন সিয়াকে জিজ্ঞাসা করে যদি তোমাদের এত বিশুদ্ধ পানি থাকে তা গোসলের জন্য ব্যবহার করা যায়, তাহলে আমরা কেন বাইরের লোকদের সঙ্গে এটি ভাগ করে নিতে পারি না? ওই কথা শুনে সিয়া কিছুটা বিরক্ত হয় এবং এমন একটি উত্তর দেয় যা সানাকে সন্তুষ্ট করতে পারে। এরপর সানা ক্লাস নিতে শুরু করে, কিন্তু তার মনোযোগ পড়াশোনায় ছিল না। ঠিক তখনই হঠাৎ করে ডক্টর ইয়াং ক্লাসে প্রবেশ করে এবং বলে শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই তাদের জন্য ভালো খাবার ও বিশুদ্ধ পানি অত্যন্ত জরুরি। এই খাবার ও পানি বিশেষভাবে বিশুদ্ধ করে প্রস্তুত করা হয় শুধুমাত্র তোমাদের জন্য। এতটুকু বলার পরই ইয়াং এর লোকেরা শিশুদের মধ্যে খাবার ও পানি বিতরণ করতে শুরু করে, কিন্তু সানা এই সমস্ত বিষয়ে সন্দেহ প্রকাশ করে, তাই সে খাবার এবং পানি কিছুই খায়নি। ডক্টর ইয়াং কিমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমার গবেষণায় আমাকে সাহায্য করবে? কিম খুশি মনে রাজি হয়ে যায়। ডক্টর ইয়াং পল নামের এক সৈনিককে একটি ইনজেকশন দেয় যা তার শরীরে এমন একটি ভাইরাস ছড়িয়ে দেয় যার ফলে সে দীর্ঘ সময় না খেয়েও বেঁচে থাকতে পারবে। কৌতূহলের বশে সানা রাতে তার ঘর থেকে বেরিয়ে গিয়ে সরাসরি ডাক্তার ইয়াং এর অফিসে ঢুকে পড়ে। অন্যদিকে ইয়াং কিমের বাবা মায়ের সঙ্গে দেখা করে, যেখানে তারা কাঁদতে কাঁদতে নিজেদের মেয়ের সঙ্গে দেখা করার অনুরোধ করে। ডক্টর ইয়াং রাজি হয়ে তাদের সঙ্গে নিয়ে যায়। এদিকে সানা খোঁজ করতে করতে ইয়াং এর ল্যাবে পৌঁছে যায়, যেখানে সে দেখে কিমের গলায় একটি পাইপ ঢোকানো রয়েছে। ঠিক তখনই ইয়াং ও কিমের বাবা মা ল্যাবে প্রবেশ করে। তাদের আসার আগেই সানা লুকিয়ে পড়ে। নিজের মেয়ের এমন অবস্থা দেখে কিমের বাবা মা কেঁদে ফেলে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। তখন ডক্টর ইয়াং তাদের জানায় যে শিশুদের গলায় একটি বিশেষ তরল পদার্থ থাকে যা দিয়ে একটি বিশেষ সিরাম তৈরি করা যায়। এটি বলার সঙ্গে সঙ্গে সে তাদের মেয়েকে দেখায় যার শরীরের নিচের অংশ সম্পূর্ণভাবে উধাও ছিল।
কিন্তু আশ্চর্যের বিষয় তার হৃদস্পন্দন তখনও সচল ছিল। এটা দেখে কিমের বাবা মা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই সিস্টেমে একটি গোলযোগের কারণে কিমের মৃত্যু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ডাক্তার ইয়াং চিৎকার করে বলে, দেখলে তো, এজন্যই আমি কোনো ধরনের বাধা সহ্য করতে পারি না। এরপর সে কিমের বাবা মাকে হত্যা করে। হাত ধোয়ার জন্য ডাক্তার ইয়াং যখন এগিয়ে যাচ্ছিল তখনই সে সানাকে দেখতে পায় এবং তাকে ধরে পরীক্ষার টেবিলে শুইয়ে দেয়। সে বলে, আমরা তোমাদের যে খাবার ও পানি দিতাম তা থেকে তোমাদের গলায় একটি বিশেষ তরল পদার্থ বের হয়। এটি ব্যবহার করে আমরা এমন একটি সিরাম তৈরি করি যা কাউকে বহুদিন না খেয়েও বেঁচে থাকতে ও শক্তিশালী করে তুলতে পারে। এটা বলার পরেই সে সানার গলায় একটি কাঁটা দেয়। অন্যদিকে নামসান তার বন্ধুদের সঙ্গে একটি ট্রাক নিয়ে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং সামনে আসা সব সৈন্যদের শটগান দিয়ে গুলি করে উড়িয়ে দেয়। লি এর সাহায্যে তারা এগিয়ে যায়। লি তার বন্ধুদের বেহাল অবস্থা দেখে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন আর কিছু করার ছিল না, কারণ ডাক্তার ইয়াং এর ব্যর্থ পরীক্ষাগুলোর কারণে তারা সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তাই সবাই একে একে জম্বিদের মেরে ফেলার পরিকল্পনা করে। লড়াই চলাকালীন নাসাদের গুলি শেষ হয়ে যায়। তখন সে একটি তলোয়ার নিয়ে অবশিষ্ট জম্বিদের আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই সে সব জম্বিকে ধ্বংস করে ফেলে। অন্যদিকে ডাক্তার ইয়াং সানার শরীর থেকে সংগ্রহ করা তরল নিজের ইনজেকশন হিসেবে গ্রহণ করে, কিন্তু এতে তার শরীর আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ সানা কখনোই ওই বিশুদ্ধ পানি পান করেনি। তাই তার শরীরে কোনো পরিবর্তন হয়নি। এই কারণে ইয়াং ক্রোধে ফেটে পড়ে। ঠিক তখনই জিয়ান তার উপর আক্রমণ করতে যায়, তবে পেছন থেকে এক সৈন্য এসে তাকে থামিয়ে দেয়। এই সুযোগে ইয়াং তার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে সে বিল্ডিংয়ে একটি বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে পুরো ভবনে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটে। জ্ঞান ফেরার পর নামসান ছুটে এসে জিয়ানকে খোঁজে। সে এবং লি তাদের ল্যাব থেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে। তবে বাইরে বের হতে ইয়াংকে জনগণ চারিপাশ থেকে ঘিরে ধরে এবং তারা তাকে নির্মমভাবে মারতে শুরু করে। এদের মধ্যে একজন ইয়াং এর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে সমস্ত সিরাম ধ্বংস করে দেয়। এতে ক্রুদ্ধ হয়ে ডাক্তার ইয়াং এলোপাথারি গুলি চালাতে শুরু করে, যার ফলে অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। এই বিশৃঙ্খলার মধ্যে কয়েকটি গুলি ইয়াং এর মেয়েকেও আঘাত করে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এদিকে সব শিশু তাদের বাবা মার সঙ্গে মিলিত হয় এবং খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে ডাক্তার ইয়াং নিজের মেয়ের মৃত্যুতে গভীর শোকে ভেঙে পড়ে, কিন্তু তার শরীরে রাসায়নিক বিক্রিয়ার কারণে তার অবস্থাও দ্রুত অবনতি হতে থাকে। ততক্ষণে নামসান ও তার বন্ধুরা বাইরে আসে। ইয়াং শোকে বিহ্বল হয়ে সানাকে হত্যা করতে ছুটে যায়, কিন্তু নামসান তার আগেই তাকে গুলি করে হত্যা করে। পরবর্তীতে নামসান অ্যাপার্টমেন্টের দায়িত্ব লি এর হাতে তুলে দিয়ে তার বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই বহুদিন ধরে বৃষ্টি না হওয়ায় সেই শুষ্ক জমিতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। কথায় বলে, ডুবতে থাকা মানুষ খড়কুটোও আঁকড়ে ধরে, কিন্তু এখানে যেন পুরো আকাশই তাদের আনন্দে সামিল হয়ে গিয়েছে। এরপর 2 সপ্তাহ পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আবারও কেট নামসানের প্রতি আগ্রহ দেখায়। তবে এবার জিয়ান বিষয়টি বুঝতে পেরে নামসানকে তার সঙ্গে কথা বলতে বলেন। আর এই মুহূর্তে এই মুভিটি শেষ হয়ে যায়। একটি কথা তো আমরা সবাই শুনেছি, লোভ মহা সর্বনাশের মূল। এই মুভিতেও সেই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি ধন সম্পদের লোভ ছিল না, বরং অমরত্বের লোভ ছিল। দেখুন এই লোভের কারণে কত মানুষ প্রাণ হারিয়েছে এবং কতজন জম্বির মতো ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে। আল্লাহ আমাদের যেমন সৃষ্টি করেছেন তাই আমাদের জন্য সঠিক। তিনি যা পরিকল্পনা করেছেন সেটাই আমাদের জন্য সঠিক পথ। তাই সময়ের আগে এবং প্রয়োজনের বেশি কিছু পাওয়ার চেষ্টা কখনোই উচিত নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।